কি নাম তোমার? আহমেদুল্লাহ। ফেসবুকে কি নাম? শেখ আহমেদ। 2018 সালের 4 সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসে আমাকে টার্গেট করে তখনকার তৎকালীন নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর জিএস গোলাম রব্বানী ক্যাম্পাস থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওই সময় গেছিলাম আমার ফ্রেন্ড সার্কেল বা অন্য আমি একটু কাজে গেছিলাম বিসি চত্বর বিসির বাসভবন থেকে আমাকে বাইক শোডাউন দিয়ে আমি বাইক নিয়ে গেছিলাম, আমার ফ্রেন্ড ছিল আমি ছিলাম, বাইক নিয়ে গেছি। বাইক নিয়ে যাওয়ার পর চারপাশে আমাকে বাইক শোডাউন দিয়ে আমাকে গ্রেপ্তারের মতো করে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে প্রথমে আমি বলছি এরা কারা, তখন আমি প্রথমে ফার্স্টে পরিচয় জানতে পারি নাই, তখন আমি কাউকে ওইভাবে চিনিও না। তবে আমি তখন হচ্ছে ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিল সৈকত, সেই সৈকতকে আমি চিনতাম, ডাকসু নির্বাচন করার কারণে আমি চিনতাম। তো ওকে আমি দেখার পরে তখন আমার মনে হচ্ছে যে ছাত্রলীগ। তখন আমাকে মহাসিংহলের মাঠে নিয়ে যায়, বলে যে আন্দোলন অনেক কিছুই করছো বা অনেক কিছুই করছিস, এবার তোর মরতে হবে। তাই বললাম যে ভাই আপনি আমার অপরাধ বা তোর অপরাধ, তুই সামনের কাতার থেকে হচ্ছে নিরাপদ সড়কে আন্দোলনে যারা আন্দোলন করছে সিটি কলেজ ঢাকা কলেজের ছেলে পেলে মানে এলিফেন্ট রোড বা আমার শান্তিনগর কাকরাইল এরিয়াগুলোতে আমি শিক্ষার্থীদের পানি, বিশুদ্ধ পানি, কিছু খাবার, স্যালাইন এটুকু দেওয়ার চেষ্টা করছি, আমার সংগঠন থেকে বলছে। এর প্রেক্ষাপটে এটা হওয়ার পরে তখন আমাকে বলে যে তোর গাঁজা ফেন্সিলের ইয়াবা তোর কাছে আছে, তুই এরকম একটা স্বীকারোক্তি দিবি, এমনকি অস্ত্রও আছে, অবৈধ অস্ত্রও আছে, স্বীকারোক্তি দিবি, তাকে তোকে ছেড়ে দেবে। তা আমি তখন বললাম যে ভাইয়া দেখেন আমি একটা সংগঠন করি, এই না যে আমি এই সংগঠন করি আমি মানে অপকর্মের সাথে জড়িত, আমি সংগঠনের আদেশে বিশ্বাসী, আমি একটা ব্যক্তি যে আমি কখনো ছোটোবেলা থেকে কখনো স্মোকিংও করি নাই, তাহলে আমি কেন এগুলো বলবো? তখন আমাকে বলছে তুই এইগুলা বলবি যাতে তোর সংগঠন নিউজ টিউজ হয়, তখন তোর সংগঠনের পার তোর দায়ভার পড়বে যে ছাত্রদলের ছেলে পেলে গাঁজা পেন্সিলে লিয়াবা অস্ত্র সহ গ্রেপ্তার, তখন তুই বড় মামলা খাবি আর তোর সংগঠন থেকেও তোকে বিতাড়িত করবে। আমি তো বললাম না আমি এটা বলবো না, মিথ্যা মামলা। তখন আমাকে বেধর অনেক নির্যাতন করে, এটা বলার মতো না, অনেক নির্যাতন করে। তখন ওই সময় ছাত্রলীগের আমি তো সবাইকে চিনি না, তবে ওই সময় আমি তিনজন ব্যক্তিকে চিনছি। এক হচ্ছে ছাত্রলীগের সন্দীন চন্দ্র দাস যে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন ছাত্রলীগের সে সভাপতি, তখন সাদ্দাম ছিল ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, আর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে আমাকে কালো গাড়িতে তুললো। তখন রব্বানী আসলো, আসার পরে ভাই ওরে ধরছি। তা আমাকে বললো যে তুই তো এত বড় কাজ টাজ করিস, তাহলে তোরে তো এখন মরতে হবে। এবং ভাই আমার অপরাধ, তোর এটাই তোর বড় অপরাধ যে তুই ছাত্রদল করিস। বললাম ভাই একটা সংগঠন করে কি কারোর অপরাধ? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ছাত্র সমাজের তার মত পার্থক্য প্রকাশ করার অধিকার আছে, যে সংগঠনই করুক। আমি তো কোনো খারাপ কোনো সংগঠন, আমি একটা সংগঠন করি, বাংলাদেশ জাতীয় ছাত্রদল করি। পরে আমাকে ওইখান থেকে যখন মিথ্যা স্বীকারোক্তি আমাকে আদায় করতে পারলো না, আমাকে নিয়ে গেল ঢাকা কলেজে, কালো একটা গাড়িতে চোখ বেঁধে ঢাকা কলেজে নিয়ে গেল। ঢাকা কলেজে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকেও আমাকে পারলো না, তখন আমাকে একটা কালো গাড়িতে, রব্বানী সাহেবের একটা কালো গাড়ি ছিল নোহা, আমার এটুকু মনে আছে, আমাকে চোখ খোলার পরে আমাকে কিছু সময় আমি বললাম ভাই আমি দুপুরে দাওয়াত খাইছি, আমার প্রচণ্ড পানি তৃষ্ণা, আমাকে পানি খাওয়া। পরে আমাকে কিছু টর্চা করে আমাকে পানি দিল, একটু পানি দেওয়ার পরে আমাকে কালো গাড়িতে পুরা ঢাকা শহর কোথায় নিয়েছে আমার বলার অনেক জায়গায় নিয়েছে, তবে আমাকে যে বুড়িগঙ্গা নদীর আশেপাশে নিয়েছিল এইটা আমি বুঝতে পারছি। কেন? ওই সময় রব্বানী সাহেব ফোনে কথা বলছে, বিভিন্ন মানুষের সাথে কথা বলছে, ওরা কি করব, যে কিছু জায়গার থেকে বললো যে ওরে গুম করে দেও, প্রশাসনের কাছে দিয়ে ওরে গুম করে দাও। তখন একজন পাশে থেকে একজন ছাত্রলীগের একজন নেতাকর্মী, আমি নাম জানি না, ওনা বললো যে নামবিহীন, ওনা বললো যে ভাই ওরে গুম করা যাবে না, ওকে যে ধরছি এটা দুই একটা নিউজ জেনে গেছে, নিউজও হয়েছে। তখন বলে তাহলে কি করা যায়? দেখেন কিছু টাকা পয়সা ওর থেকে নেওয়া যায় কিনা, আর 2-4-5টা মামলা দেওয়া যায় কিনা, আর খুব নির্যাতন করা যায় কিনা। বললো ঠিক আছে। তখন রব্বানী সাহেব বললো ঠিক আছে। এর ভিতরে আমাকে বিভিন্ন জায়গায় এরকম ঘুরাইলো, বুড়িগঙ্গা নদী। পরে আমাকে বললো যে তাহলে এক কাজ কর, তুই বাসার থেকে 20 লাখ টাকা আনা। তাই বললাম ভাই আমি 20 লাখ টাকা কোথা থেকে পাবো? আমি ঢাকা শহরে থাকি, আমি পড়াশোনা করি টিউশনি করে, বা আমার বাবা মা তো হাই সোসাইটি না যে আমার 20 লাখ টাকা এনে আমি আপনাকে দিব, আর আমার তো কোনো অপরাধ নাই ভাই। তোর অপরাধ বাংলাদেশ জাতীয় ছাত্রদল করিস, এটাই তোর বড় অপরাধ। বলার পরে এর ভিতরে আমাকে মধুর ক্যান্টিনে নিয়ে গেল, রাত 3টার সময় আমাকে মধুর ক্যান্টিনে নিয়ে গেল। মধুর ক্যান্টিনে নিয়ে যাওয়ার পরে আমার ওই যে দুপুরে যে আমি বললাম না দাওয়াত খেয়েছি, বিরিয়ানি টাইপের খাবার খেয়েছি, মানে কাচ্চি টাইপের, আমার প্রচণ্ড পানি তৃষ্ণা হয়েছে। আমি ওকে পানি চাইলাম, আমাকে পানির বোতলটা না দিয়ে আমাকে একটা কোকের বোতল মুখের ভিতরে এরকম ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে বললো যে কুত্তার বাচ্চা পানি খাবি, পানি খা।
এরকম গালি দিয়ে এরকম বলে একটা ছাটকে চটকানি মারলো। রব্বানি নিজে একটা ছোট ডাকসুর একটা ওই মধুর ক্যান্টিনে দেখবেন যে ওইখানে একটা রুম আছে ছোট, পাশে একটা ছোট রুম আছে, ওই রুমের ভিতরে এর ভিতরে আমার বললো কি যে ওরে ওই লোহার কিছু স্টাম্প ছিল, ওই যে পাইপ, ওইটা নিয়ে এসে আমার বেধরে পায়ে হাতে পিটায়, বলে যে তোরে আমি বলতেছি একটা সাক্ষী দে, তুই তোর আর কিছু বলবো না। তাই বললাম ভাই আমি এটা পারবো না, মানে মেরে ফেলে দিলেও আমি এই সাক্ষী দিব না, কারণ আমি যেটা করি নাই আমি সেই সাক্ষী দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদেশে বিশ্বাস করি এই না যে আমি অপকর্মের সাথে জড়িত, আমি কেন দিব, আমি দিব না, বা তাহলে তোরে মরতে হবে। আমি ভাই মাইরালা দেন, আমারে মাইরালা দেন, এটা সবচেয়ে ভালো হয়, কারণ যেহেতু আমি এটা অপরাধ, এটা সংগঠন করা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি মেরে ফেলা দেন। তখন বলতে দেখবি তোরে কি করি, তোরে মামলা দেবো, এমন মামলা দেবো জেল থেকে বেরোতে পারবি না। এর ভিতরে পরবর্তীতে আমাকে মধুর ক্যান্টিনে নিয়ে গিয়ে একটা ওরা কয়তালে এক কাজ করবো, তুই যেহেতু বলবি না আমরাই কিছু বলি, তুই খালি হে হে করবি। ভাবলাম ভাই আমি এটাও পারবো না। পরে উড়ানায় নিজেরাই একটা ভিডিও নিজেরাই বানায় আমাকে বসায়া, এর ভিতরে আমাকে হচ্ছে পিছনে এই পাশটাতে এই পাশে ছাত্রলীগের নেতাকর্মী বসে, আমার এটুকু মনে আছে সূর্য সেন হলের কিছু ছেলে পেলে ছিল এই পাশে, আর এই পাশে ওরা বলতেছিল ফোনে কথা বলতেছিল, তো আর এই পাশে ছিল জৌহলের, ওরা হচ্ছে বন্দুক মানে আগ্নেয় অস্ত্র হচ্ছে আমাকে ধরে বলে তুই যদি না বলিস তোরে মাইরালা দেবো। আমি বললাম যে ভাই আমার শত কিছু করলেও আমি কিছু বলবো না, কারণ আমি কিছু অপরাধ করি নাই, আমি বলতে পারবো না। যখন এটা বললাম তখন বলে যে তাহলে ঠিক আছে, তাহলে তুই দেখবি। আমি ভাই বলেন, আপনারা যা করেন, আমি তো আপনাকে বলছি ভাই আমাকে মেরে ফেলা দেন। শত চেষ্টার পরেও আমার যখন কোনো কিছু বলানোর চেষ্টা পারলো না, তখন লাস্টে ফোন দিল হচ্ছে স্বরাষ্ট্র, যখন আসাদুল কামাল সাহেব হচ্ছে সচিব মন্ত্রী, তখন ওনার পিএসরে ফোন দিল, বললো যে ছাত্র দলের একজনকে ধরছি এরকম বিভিন্ন মানে আন্দোলনের সাথে বিভিন্ন এর সাথে জড়িত, তুমি ওকে একটু। তখন আমি বললাম যে ভাই আপনি এটা কি বলতেছেন, আমি কিসের সাথে জড়িত, আমি তো এগুলোর সাথে, আমি ছাত্রদল করি, আমার আদেশে বিশ্বাস করি, আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে সহযোগিতা করছি, এটা যে আমার অপরাধ হয়ে থাকে তাহলে তো ভাই এটা তো কোনো বাংলাদেশের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা নিয়ম না। এটা বলার পরে আমাকে বললো যে ওনাকে বললো ফোন দিয়ে যে ভাই ওকে ডিবিতে পাঠাচ্ছি, ওকে আপনি হচ্ছে মিনিমাম 10টা মামলা দিবেন যাতে সারা জীবন জেল থেকে না বেরোতে পারে। ঠিক আছে তুমি ডিবিতে পাঠাও। পরে ওই সময় ডিবিতে ফোন দিয়ে পাঠালো, আমাকে ডিবিতে নিয়ে গেল, টিন শেটের একটা ঘর ছিল ডিবিতে, এখনও আছে কিনা আমি জানি না, ওই টিন শেটের রুমে নিয়ে গেল। তখন ডিবির হচ্ছে এই জোনের রমনা জোনের প্রধান ছিল শিবলি নুমান, ওনাকে অনেকেই চেনে, রমনার ওসিউ ছিল ওনা। এর ভিতরে হচ্ছে গোলাম রব্বানিরই আপন ছোট ভাই গোলাম রোহানি তখন হচ্ছে ডিবিতে, ওনার যে কোনো একটা পোস্টে ছিল, আমি জানি না কি পোস্টে ছিল, তবে আমি যতটুকু জানি এটুকু এডিসি ছিল, ডিবির শাখার এডিসি ছিল ওনার ডিবিতে। তখন ওকেও বললো যে পাঠালাম, নিজে আসলো, রব্বানি নিজে এসেও ডিবিতে আমাকে দিল। দেওয়ার পরে আমাকে বললো যে ওকে যত ধরনের টর্চার আছে আপনারা করবেন, কোনো ছাড় নাই। ওকে বলছি টাকা আনে নাই, সাক্ষী দিতে বলছি দেয় নাই। আমি এর ভিতরে ডিবির একজন, আমি ওনার নাম বলবো না কারণ ওনার হয়তো প্রবলেম হতে পারে, একজন ব্যক্তি মুরব্বী, ওনা আমাকে বলে বাবা তুমি কারো না কারোর সন্তান। এর ভিতরে আমার অনেক মারধর করছে, প্যান্ট টেনে, আমার এই প্যান্ট ওই জিআই পাইপ আছে না, পাইপ দিয়ে এরকম বাইরিনির কারণে এখন আমার দাগ আছে এইগুলা, তো এই পাইপ দিয়ে বাইরিনির কারণে প্যান্টগুলো কাটা হয়ে গেছে, ব্লাড বের হচ্ছে এরকম। তখন আমাকে ওই মুরব্বী, ওনা হয়তো ছোট পোস্টে কনস্টেবল বা এরকমই হবে, তা বলছে বাবা তুমি কার সন্তান আমি জানি না, তবে তোমাকে দেখে আমার খুব অসহায় মনে, তোমাকে অনেক টর্চার করবে, তুমি ভয় পেও না, তোমার সবসময় তোমার জন্য আমি দোয়া করি, আর আল্লাহর ডাকো, আমাকে বলতেছে। তা আমি যাচ্ছি, আমাকে চোখ বাঁধা নিয়ে গেছে, টিন শেটে নিয়ে যায়, আমাকে এরকম একটা চেয়ার আছে, ওই যে এরকম বসা যায়, বাঁধা যায়, হাত এরকম দেওয়া যায়, এরকম চেয়ার আছে, আমাকে নিয়ে গিয়ে এরকম বাঁধার পরে এই হাত বাঁধলো, এই হাত বাঁধলে পাও এরকম বাঁধার পরে আমাকে বললো যে উপরে হচ্ছে লাইট দিল, উপরে লাইট দিয়ে আমাকে রেখে দিল। লাইটটা অনেক কষ্টকর জিনিস, মানে এটা আসলে বলা যায় না, অনেক কষ্টকর জিনিস। এর ভিতরে লাইটটা অনেক কষ্ট করে বলার পরে কিছু সময় পরে দেখা যাচ্ছে কি, কিছু সময় পরে মানুষের সেন্স থাকে না ভাই, লাইটটা যখন মানে বেশি উচ্চতাতে দেয় না, গভীরে থাকে না, সেন্স থাকে না, তখন যে জিনিসটা হয় ওই ব্রেনে হয়তো আঘাত লাগে, মানে কাজ করে না। আমি যখন বারে যখন এরকম হচ্ছিল, তখন আমি বুদ্ধি করে এই পা দিয়ে চেয়ারটাকে এরকম কাট করে যাতে পড়ে গেলে লাইটের ডিস্টেন্সটা দূরে হয়। তো ওটা আবার সিসি ক্যামেরায় দেখে ওই সোর্সদের পাঠায়, এই গালি দিয়ে, ওর সাহস কত বড়, অনেক চালাক। আমি ভাই থাকতে পারা যায় না, তো মেন্টালিটা এমন অবস্থা হয়ে যায়। বারে করার পরে এর ভিতরে আমাকে ডিবির যে অফিসার রোহানি এডিসি, ওনা আসার পরে আমাকে ওইখানে বসায়া তখন বলতেছে এক কাজ কর, তোরা কিচ্ছু বলবো না, তোর বাসার নাম্বার দে, 20 লাখ টাকা আনা, আর তুই খালি সাক্ষীটা দিয়ে তোরে ছাড়িয়ে দিচ্ছি।
তাই বললাম ভাই আমি ইচ্ছা করি আমার বাসার নাম্বারটা দেই নাই, আমার একটা বন্ধুর নাম্বার ছিল আমি তখন দিছি, তো ওই নাম্বারে তো ফোন ঢোকে না, তো বলছি যে ফোন তো ঢোকে, তখন আমার খুব থাপড় চট দিল। আমি বললাম যে ভাই আমার বাবা তো গ্রামে থাকে, ফোন বন্ধ। আসলে আমি আমার বাবার নাম্বার দিছিলাম না, আমার একটা বন্ধুর নাম্বার দিছিলাম। দেওয়ার পরে তখন এটা হওয়ার পরে আমাকে আসলে হচ্ছে একটা জুড়ির ভিতরে আমাকে ভয় দেখানোর জন্য, যাতে আমি টাকা আনাই, এই যে ওই যে প্লাস টিলাস এই জাতীয় কিছু রাখা হচ্ছে 10 মিনিট পরে তোরে এইগুলো দিয়ে সব কিছু তোরে নির্যাতন করবো, হাতুর নিয়ে আসলো বাইরিব, যদি টাকা নেয়। আমি ভাই আমার মেরে লাদেন, আমি বলছি ভাই আমার আর এইসব ভালো লাগতেছে না, আমি যদি আমার অপরাধ হয়ে থাকে আমার মেরে লাদেন, আমার কাছে যদি কিছু পান আমাকে আপনি বলেন, আমার কাছে কিছু পান নাই, আমি একজন শিক্ষার্থী, আমি সাধারণ শিক্ষার্থীর কোটা সংস্কার আন্দোলনের পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনে, এই আন্দোলনে তাদের সার্বিক সহযোগিতা আমার সংগঠনের প্রতিনিধিত্ব হিসাবে আমি যতটুকু পারছি করছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আমাকে ভাই মেরে ফেলা দেন, আর এই দেশে যদি এটা সংগঠন করা অপরাধ হয়ে থাকে তাহলে ভাই আমি অপরাধী। তখন বলছে তুই তো ছাত্র দলে কি, সেটাই তোর বড় অপরাধ। পরে এটা বলার পরে আমাকে এরপরে লাইট বন্ধ করার পর ওনার এসে অনেক সময় আমাকে ওটা জেরা করলে, আমি বললাম ভাই আমি কিছু বলবো না। লাস্টে তখন বাজে রাত 3:30 4টা, এইটা এরকম, আমি এক্স্যাক্টলি টাইমটা আমার খেয়াল নেই, যেহেতু মধুর ক্যান্টিনে 3টার একটু আগে আমাকে নিয়েছে, আধা ঘন্টাখানেক রাখার পরে আমাকে নিয়ে গেছে। এর পরবর্তীতে আমাকে ওই যে রোহানি আর একজন ডিবির সোর্স, আমি ওনার নামটা বলতে পারবো না, ওনার পোস্টটাও বলতে পারবো, তবে আমি একটু নাম মনে আছে, দিয়ে রকি হবে, আমি ওই দেখতে পারছিলাম, যেহেতু আমার চোখ খোলা ছিল দেখতে পারছিলাম। এর ভিতরে আমার কিন্তু হচ্ছে ওই মুহূর্তেই আমার কিন্তু ভাই এই পায়ের মানে ওই যে জিআই পাইপ আছে না, ওটা বাইরে নির কারণে চাকা হয়ে প্যান কাটা, এই জায়গায় এটা দুইটাই প্যান কাটা, আমার সেই দাগগুলো এখনও আছে, এরকম কাটা পুরাটা, ব্লাড আস্তে আস্তে যাচ্ছে। তবুও আমি বারে ওদের বলছি ভাই আমাকে একটু পানি খাইতে দেন না। এর পরবর্তীতে আমার পানির তৃষ্ণায় আমি পাগল হয়ে গেছি। লাস্টে আমি বললাম যে ভাই আমাকে একটু পানি খেতে দেন, দিবে না। লাস্টে করলে কি বাটিতে পানি নিয়ে এসে আমাকে বলে কি, আমার তো হাত পা বাঁধা, যে পানি দিব তুই পানি খাবি। আমি কেমনে খাবো, কয় মুখ এরকম লাগায় খাবি, একদম এটা কোনো পানি খাওয়ার দরকার নেই, কয় না এরকমই খাইতে হবে। খাম পানি, আমি খাইতে যাই, বাটিটা টান দিনে চলে যায়, মানে আমাকে তো খাইতে দিবে না, মানে বাটিটা সামনে রেখে বাটিটা টান দিনে চলে যায়। পরবর্তীতে এটা হওয়ার পরে আমি বললাম ভাই, আমি জিদ করি বললাম ভাই পানি খাবো না, বাদ দেন, পানি খাবো না, আমার মেলা দেন। এটা পরবর্তীতে বলার পরে লাস্টে এই যে 3:30 হবে এই মেবি, আমি এক্স্যাক্টলি টাইমটা আমার খেয়াল নেই, তখন হচ্ছে রাত। আমাকে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আমি কোনো অপরাধ করি নাই, আমাকে কোনো মামলা হয় নাই, আমার কোনো প্রমাণও পাই নাই বা কোনো ইয়েও নেই, তবুও কোনো প্রশাসন কি এটা দেশবাসী বা ছাত্র সমাজের কাছে আমার একটা মানে দাবি বলতে পারেন, বা আমার জানার একটা শিক্ষার্থীকে আমি একটা সংগঠন করি, এই দাবিটুকু বা অধিকারটুকু আছে যে তার হাতের 10টা নখ প্লাস দিয়ে তুলে, একটা বাদে এইটা তুলছিল না, আমার এটুকু মনে আছে। এই নখটা আমার এখনো ভালো, আমরা দেখে আমার প্রত্যেকটা নখ কিন্তু কালো ভিতরে, আর এই নখটা দেখেন আমার কিন্তু এটা কালো নেই, প্রত্যেকটা নখ কিন্তু আমার এই কোনায় দিয়ে কালো, কারণ যাদের নখগুলো তোলে না তাদের কিন্তু এই নখ একটা সময় আগের মতো থাকে না। যখন এটা হইলো হওয়ার পরে তারপরে আমাকে সেটা কি করলো, আমাকে নখগুলো তোলার পর আমার সেন্স ছিল না, আমার এটুকু মনে আছে আমার সেন্স ছিল না। পরের দিন সকালে আমার এটুকু মনে আছে আমি দেখি ঢাকা মেডিকেলে। তার পরবর্তীতে আমার কি হয়েছে আমার বলার কোনো, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ঢাকা মেডিকেলের একটা বেডে আমি শুয়ে আছি। তখন আমি আমার জ্ঞান ফেরার পরে বললাম আমি কোথায়, তো একজন আমার পাশে ছিল পুলিশ প্রশাসনের লোক, ওনা বলে ভাইয়া আপনি ঢাকা মেডিকেলে শাহবাগ থানার পুলিশ। আমি বললাম কেন, তো বলতেছে যে আমি দেখি যে আমার হাতে ব্যান্ডেজ করা, এই হাতে পুরাটাই ব্যান্ডেজ করা আমার হাতে কি হয়েছে ভাই, হাত খোলার দরকার নাই। পরে ডাক্তার আমাকে আসলো, এসে ব্যান্ডেজ করে দিয়ে, এখানে ব্যান্ডেজের কোনো ইয়ে নেই, প্যান্ট কিন্তু কাটা ওই মুহূর্তেই। পরে তারপর বলতে আপনার এই প্যান্টটা খুলে ফেলতে হবে। আমি বললাম ভাই হাফ প্যান্ট আছে, হাফ প্যান্ট বলেছে না, তাহলে পরে খুলেন। আমাকে ওই মুহূর্তে শাহবাগ থানায় নিয়ে আসলো, ভোর সকাল 8টা হবে। এর ভিতরে আমি শাহবাগ থানায় আসার পরেই, ওই সময় শাহবাগ থানার ওসি ছিল আবুল হাসান, 18 সালে 4 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর আমার সকালে নিয়ে আসলো। আবুল হাসান নড়াইলে বাসা, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল ওনা। আমাকে বললো ভাইয়া তোমার এই ঘটনা হয়েছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তোমার বিষয়ে করছে, তোমাকে ছাড়ার কোনো অপশন নাই, তোমাকে মামলা দিতে হবে। আমার অপরাধ, তোমার অপরাধ তুমি আমার জাতীয় ছাত্রদল করো। কারণ ভাই এটা কোনো আমার অপরাধ ছিল, এক সংগঠন করে মানুষের অপরাধ, তো এটাই তোমার অপরাধ। তো বললাম ভাই যে আমার অপরাধ, আমার কাটা এখানে মাঠটা রেগুলার, এই যে দেখেন আমার ট্রিটমেন্টও দেয়নি, এই যে হাতের আমি কি হয়েছে জানি না, হাতে আমার ব্যান্ডেজ করা। পরে একজন বললো যে আপনার তো হাতের নখ, তখন আমার মানে খুব খারাপ লাগছে, মানে এর ভিতরে তো আমার
মনে করেন যে শার্ট ছিঁড়া, একটা শার্ট পরনে ছিল, আমার শার্টটা কিন্তু ছিঁড়া, রক্ত টক্ত, এখানে ব্লাড টিলার ছিল, প্রচুর ব্লাড আছে, এই যে সেগুলোর দাগ আছে, এই যে দেখেন, এটা কিন্তু তখনকার নির্যাতনের আমাকে, এই যে এটা আছে, এমনকি পিঠেও আছে এরকম। তো এর ভিতরে যখন এটা হইলো তখন আমি বললাম যে ভাই আপনি একজন প্রশাসনের লোক হয়ে আমাকে তো এইভাবে, আমার কিন্তু অপরাধ নেই, ভাই আমার করার কিছু নাই, আমরা প্রশাসনের চাকরি করি, আপনার মামলা দিতে হবে, দেন কী মামলা দেবেন দেন। তখন খুব আলোচিত মামলা আইসিটি মামলা, তখন আমাকে আইসিটি মামলা দিল। এর ভিতরে আমি থানায় যাওয়ার পরে আমাকে ওসির রুমে একটু বসালো। এখন আমি দেখি যে টেলিভিশনের স্কলারটা যে নামগুলো ওঠে না, আমার নাম ওই একজন শিক্ষার্থী ছাত্রদলের একজন ধরে গোলাম রব্বানী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মুক্তিপণ ও স্বীকারোক্তি আদায়ের চেষ্টা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে দেখলাম। তখন ওরা এই কারণেই হয়তো আমাকে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে নাই, মানে ওরা তো চাইছিল ভাইয়া গুম করতে। আমি ফোনে কথা বলছি, তো কালো গাড়িতে যখন আমার উঠাচ্ছে না, অনেকবার অনেক মানুষের সাথে, একাধিক মানুষের সাথে ওরা কথা বলছে, কি করবো, ওরে কয় না ওই যে নিউজ হয়েছে, গুম করা যাবে না, না হলে ভাই আমি জানি না, উপর আল্লাহ নসিবে হয়তো উপর আল্লাহ উনাই জানেন, আমাকে হয়তো গুম করারই একটা চিন্তা ওদের ছিল এরকম। এখন পরবর্তীতে তখন ওসি সাহেব আমাকে নিয়ে গিয়ে আমাকে গারোতে রাখলো। তখন হচ্ছে আমার ফ্যামিলির লোক দেখা করতে গেছে, দেয়নি। তখন ওসি সাহেব আমাকে বললো যে ভাই আপনার ফ্যামিলির লোক আমাকে ফোন দিছিল, তা আমি বলছি যে ও থানাতে আছে, সমস্যা নেই, এটুকু আমার ওসি সাহেব বলছে। তাই বললাম ভাই আমাকে দেখা করতে দেওয়ার দরকার নেই, আপনি আমার ফ্যামিলিকে, আমার মামা ওনাকে আপনি একটু বলে দিন। তখন বললো ঠিক আছে, আমি বলে দিছি। কিন্তু এর ভিতরে কিন্তু আমাকে কারোর সাথে দেখা করতে দেয় নাই। এর ভিতরে দেখেন ওইখানে রাখার পরও আমাকে আবার ডিবিতে পাঠায়, মামলা ওনা রেডি করার পরে ওই সময়ই সকাল 10টা-11টায় আমাকে ডিবিতে পাঠায়, আমাকে ডিবিতে রাখে, ওই টিন শিটের যে রুমটা আছে না, ওইখানে গ্লাসওয়ালা একটা রুম আমাকে রাখার পরে আপনার মামলা আসলো কখন, দুপুরের পরে মামলা আসে। তখন ডিবির এক সোর্স আমাকে বলে ভাই আপনার নামে মামলা হয়েছে, 3 দিন আর রিমান্ড, ডিবিতে আপনার 3 দিন আর রিমান্ড মঞ্জুর হয়েছে। 3 দিন রিমান্ড দিল, ভালো। 3 দিন মনে করেন আমার কী অপরাধ আমি জানি না, তবুও আমাকে রিমান্ড দিল। রিমান্ডে আমাদের যে কাজটা করলো, আমাকে খাইতে দিত না। রিমান্ডে একটা মানুষ কী অপরাধ করলে এইরকম রিমান্ড দেয় আমি জানি না, আমাকে খাইতে দিত না রিমান্ডে। আর সবচেয়ে বড় বিষয়, পোশাক, তো যে পোশাক ছিলাম ওই পোশাকে আমাকে পোশাকও দিত না। আমার শার্টটা ছিঁড়া, ব্লাড সহ, আমি হাজারবার বলছি ভাই আমার ব্লাড সহ আমার শার্টটা একটু চেঞ্জ করতে দেন, বা আমার শার্টটা একটু দেয়নি, বলছে না তোমার শার্ট দেওয়া যাবে না, উপর মহল থেকে নির্দেশ আছে। আমি বললাম কোন মহল থেকে নির্দেশ আছে, দিল না। আমার প্যান্ট এই জিআই পাইপ এবং কি এটাতে বাইরিনের কারণে ছাত্রলীগের ছেলে পেলে এমনকি পুলিশ, মানে ডিবি প্রশাসনের লোক, দুই পক্ষই বাড়িছে। আমার এই পুরা প্যান্টটা আপনি দেখবেন যে মানুষকে মারলে, এই যে পাইপ দিয়ে বাড়িলে প্যান্ট এরকম কাটা হয়, কাটা হওয়ার পরে প্যান্ট কেটে গেছে, কিন্তু এই যে ব্লাড, কাটা ব্লাড এটা কিন্তু আছে। আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই আপনি আমার প্লিজ আমাকে আপনারা যা করেন মামলা যা দেন। পরে আমি একদিন পরে, রিমান্ড হওয়ার একদিন পরে জানতে পারলাম আমার নামে 3টা মামলা দিয়েছিল। ওই সময় আমার নামে 3টা মামলা দিয়েছিল। একটা হচ্ছে আইসিটি, ওই সময় খুব আলোচিত, একটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইন আলাদা, আর একটা মামলা দিয়েছিল পেন্ডিং মামলা, মানে যেটা পুরাতন মামলা, আমাকে ওই মামলাটা নাম ঢোকা দিয়েছিল। সেই মামলায় আমার সাজাও হয়েছে, 2 বছরের সাজা হয়েছে, শাহবাগ থানার ওই মামলার সাজা হয়েছে। এখনও সাজাটা আমার, ওই মামলার কাগজ আমি এখনও পাই নাই। অন্যান্য মামলা আমার হয়তো এই ফ্যাসিবাদ সরকার মুক্ত হওয়ার পরে হয়তো আমরা খালাস কিছু পাইছি, কিন্তু সব মামলায় কিন্তু ওই মামলাটাই এখনও আমার 2 বছরের সাজা আমার এখনও আছে। এখন ওই মামলা হয়তো আমাকে কোর্টে আত্মসমর্পণ করলে হয়তো 1-2 দিনের জন্য আমাকে জেলেও যাওয়া লাগতে পারে, যেটা উকিল আমাকে বলছে, মানে আইনজীবী আমাকে বলছে। এখন জানি না কি হয়।